ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইনফোলেক। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গিয়ে হিস্ট্রি অফ কারেন্সি তথা মুদ্রার ইতিহাস। এটার দিকে যাই, সেখানে আমরা ডিসকাস করব টাইপ অফ কারেন্সি, কি ধরনের কারেন্সি কারেন্টলি আছে। এছাড়া আমরা দেখব ব্রিফ হিস্ট্রি অফ কারেন্সি। আমরা হিস্ট্রিতে দেখতে পাই বিভিন্ন রকমের কারেন্সি বিভিন্ন সময়ে প্রচলন ছিল, সে সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জানবো। এছাড়া আমরা জানবো কারেন্ট ব্যাংকিং সিস্টেম কিভাবে চলে এবং এর কি প্রবলেম আছে। এছাড়া আমরা জানবো ক্রিপ্টোকারেন্সি, কারেন্টলি যে হট টপিক মার্কেটে, এবং এটার প্রয়োজনীয়তা কি এটা সম্বন্ধে আমরা জেনে নেব। চলুন দেখা যাক। এই কারেন্টলি আমরা জানি দু ধরনের কারেন্সি বা মুদ্রা আছে, একটা হলো ফিজিক্যাল কারেন্সি আর একটা হলো ডিজিটাল কারেন্সি। ফিজিক্যাল কারেন্সিকে বলা হয় ফিয়াট কারেন্সি, আর ডিজিটাল কারেন্সি যেটা হলো ফিজিক্যাল কারেন্সির আরেকটা ভার্সন, যেটা থ্রু ইন্টারনেট এর মাধ্যমে আমরা ট্রান্সফার করি বা কেনা বেচা করি বা লেনদেন করে থাকি। এটা সাধারণত ব্যাংকিং সিস্টেমের থ্রু দিয়ে হয়ে থাকে, ব্যাংকিং সিস্টেম বা ফাইন্যান্সিয়াল সিস্টেম থ্রু হয়ে থাকে। চলুন দেখা যাক কিভাবে কারেন্সি ট্রান্সফরমেশন হয়েছে বিভিন্ন সময় ধরে। ওকে, সো প্রথমে যেটা রয়েছে, প্রথমে ছিল বিনিময় প্রথা বা ব্যাটার সিস্টেম। এখানে কি করা হতো, এখানে মানুষ একটা জিনিসের পরিবর্তে আর একটাকে লেনদেন করত, মানে আদান প্রদান করত। এটা অনেক সময় ধরেই চলে, এটা এখনো দেখা যায় বিভিন্ন জায়গায়, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যদি ঘোরা হয় বিভিন্ন জায়গায় এখনো এটা প্রচলিত আছে। বাট এটা একটা প্রবলেম রয়েছে, যেমন আমার কাছে ধরুন নুন রয়েছে, আমার ধরুন কোনো সবজি লাগবে, কিন্তু দেখা যাচ্ছে সবজি পাওয়া যাচ্ছে না, বা অথবা যদি পাওয়া যায় দেখা গেল অনেক কোয়ান্টিটি যেটা আমার দরকার নেই। এই ধরনের প্রবলেম গুলো থেকে যাচ্ছে, যার জন্য এটা কিছুদিন চলার পরে এরপরে নেক্সট আসে আপনার কড়ি প্রচলন। ওকে, বা কড়ি সিস্টেম। এখানে কি করা হয়, কড়ি এক ধরনের জীব, সামুদ্রিক জীব, যেটাকে বিভিন্ন রকমের খোদাই করা হতো এর মধ্যে। যেমন লেখা হতো ধরুন 5 টাকা বা 10 টাকা, এই ধরনের কিছু জিনিস বা কোনো সাংকেতিক চিহ্ন করা লিখে এইগুলোকে দিয়ে কেনা বেচা করা হতো। ওকে, এটার জন্য একটা প্রবলেম হলো গিয়ে এই সমস্ত কড়িগুলো সবসময় পাওয়া যেত না, অথবা এগুলো ডিস্ট্রয় হয়ে যেত ইজিলি, কখনো কোথাও পড়ে গেলে ডিস্ট্রয় হয়ে যেত। এই সমস্ত কারণের জন্য এটাও কিছুদিন পরে আপনার এটা অবসলিট হয়ে যায়। এই কড়ি প্রচলন এখনো আছে আমাদের হিন্দু সমাজে, যেখানে এখনো আমরা বলে থাকি বিভিন্ন রকমের ফাংশন আমি কড়ি দিয়ে কিনলাম। সো এই ধরনের জিনিসগুলো এখনো পাওয়া যায়। এরপরে যেটা রয়েছে লেদার সিস্টেম। সো কড়ির পরে আসে লেদার। সো লেদার, এরপরে কারেন্সি তৈরি হয় লেদার দিয়ে। ওকে, সো লেদারে বিভিন্ন রকমের চিহ্ন বা দেবদেবীর চিহ্ন বা সাংকেতিক চিহ্ন এই সমস্ত ব্যবহার করে লেদার প্রচলন করা হয়, লেদার কারেন্সি। এই লেদার কারেন্সি এখানেও একটা প্রবলেম রয়েছে। প্রবলেম কি হলো গিয়ে এই লেদার সহজেই ভিজে যেতে পারে, ভিজে গিয়ে এটা কি হয় নষ্ট হয়ে যায় বা এটা কুঁচকে যেতে পারে, এই ধরনের প্রবলেম গুলো থেকে যায়। তারপরে আসে বিভিন্ন রকমের, আমি যদি দেখি বিভিন্ন রকমের কয়েন সিস্টেম। ওকে, সো আমরা হিস্ট্রিতে আমরা দেখেছি বিভিন্ন রকমের কয়েন এখনো পাওয়া যাচ্ছে মাটি খুঁড়লে পরে। সেই কয়েনগুলো বিভিন্ন মেটালের হয়, সেই বিশেষ করে রাজারা এগুলো প্রচলন করেছিল। সো এই মুদ্রাটাও অনেকদিন ধরে চলছিল, এবং বাট এটারও একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে, মুদ্রাগুলো মানে বেশি কোয়ান্টিটিতে থাকলে পরে সে খুব ভারী হয়ে যেত, এবং এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করা খুব ডিফিকাল্ট হয়ে যেত, মানুষের পকেটে তো নিতেই পারতো না। এ ধরনের প্রবলেম ছিল, যার জন্য এটা খুব ভারী প্রেশাস মেটাল দিয়ে তৈরি তৈরি হতো, এবং সেই মেটাল গুলো আস্তে আস্তে দেখা যায় তো মেটালের প্রচলন এখানে কমে গেল। তারপরে আসে আপনার কাগজের মুদ্রার প্রচলন। তো এরপরে আমরা নিদর্শন পাই যেখানে কাগজের ছাপা, মানে ছাপা কাগজে তখন মুদ্রা তৈরি হয়, যেমন আমাদের ইন্ডিয়াতে রুপি, বাংলাদেশে টাকা, ডলার, পাউন্ড, এই সমস্ত ধরনের প্রচলন শুরু হয়। এরপরে এই টাকাগুলো যখন প্রচলন শুরু হয় বিভিন্ন দেশে, তখন তার একটা সিস্টেম দরকার হয়ে পড়ে, কিভাবে ডিস্ট্রিবিউশন হবে এই টাকাগুলোর, বা এখানে কিভাবে লেনদেন হবে, এই সমস্তর জন্য চলে আসে একটা ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেম 1971-এ তৈরি হয়, যেটা ইউএসএ তে।
বিভিন্ন, এটা যদি আপনার গুগল ঘাটেন সেখানে আপনারা দেখতে পাবেন ব্যাংকিং সিস্টেমটা কিভাবে তৈরি হয়। সো আমি ডিটেইলে যাচ্ছি না। ব্যাংকিং সিস্টেমের পরে এরপরে আসে ডিজিটাল কারেন্সি। আমরা যদি দেখলাম ফিয়াট কারেন্সি, যেটা যেটা কাগজ বেসড, কাগজের পরে ডিজিটাল ফর্মে আসে। এখানে কাগজের মুদ্রাও বেশি দিন করে রাখা যায় না। তো এরপরে কি হয়, ডিজিটাল কারেন্সির প্রচলন হয়, যেটা হলো কি একটা ডিজিটাল ফর্ম কারেন্সি। তো সেই কারেন্সিটা তৈরি হয় তার আগে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এই সমস্ত জিনিস তৈরি হয়। প্রথমে যখন তৈরি হয়েছিল সেটা অনেক আগেই তৈরি হয়, 70-এর দশকে। সেটাকে প্রথমে বলা হতো যে ডেবিট কার্ডটা তৈরি হয়েছিল সেটাকে বলা হতো প্লাস্টিক মানি। তারপরে অথরাইজড ওয়েতে আসে, বিভিন্ন ব্যাংকিং সিস্টেমগুলো তৈরি করে ডিজিটাল কারেন্সি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের থ্রুতে তার লেনদেন শুরু হয়। এরপরে আমরা দেখব কিভাবে ব্যাংকিং সিস্টেমটা কাজ করে, কারেন্ট ব্যাংকিং সিস্টেমটা কিভাবে কাজ করে। ডিজিটাল কারেন্সির এর দু ধরনের ট্রানজাকশন হয়ে থাকে, একটা থ্রু ব্যাংকিং সিস্টেম আর একটা হলো গিয়ে ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের জন্য। একটা হয় ব্যাংকিং ট্রানজাকশন বা এনইটি, আর একটা হয় মোবাইল ব্যাংকিং ট্রানজাকশন। ওকে, সো আমরা এনইটির ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি, আমরা ব্যাংকে তিন টাইপের মেইনলি ট্রানজাকশন হয়, আরটিজিএস, এনএফটি অ্যান্ড আইএমপিএস। এটা মেইনলি ব্যাংকিং সিস্টেমের জন্যই অ্যাপ্লিকেবল। এছাড়া যেটা আমরা পাই মোবাইল ব্যাংকিং এ, সেটা হলো গিয়ে মোবাইল মোবাইল ওয়ালেট। মোবাইল ওয়ালেট তৈরি করে, যেটা ফোনে আমাদের রাখা যায়। আমরা জানি সবাই ফোন পে, গুগল পে, পেটিএম, ভীম বা ভোদাফোন মানি, এই ধরনের যে ওয়ালেট গুলো রয়েছে, সেই ওয়ালেটের থ্রুতে আমরা এই ডিজিটাল কারেন্সির আদান প্রদান করতে পারি। এটা প্রত্যেকটা, এটা ওয়েব বেসড হতে পারে বা কোনো অ্যাপ বেসডও হতে পারে। পরের যেটা আসছে সেটা হলো ক্রিপ্টোকারেন্সি। সো আমরা অনেকেই নাম শুনেছি ক্রিপ্টোকারেন্সি। সো ক্রিপ্টোকারেন্সি কি এবং এটা আমরা কেন ইউজ করব, বা কারেন্ট ব্যাংকিং সিস্টেমে কি প্রবলেম, ধরে নিই আমি একটু একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। কারেন্ট ব্যাংকিং সিস্টেমের এখানে প্রবলেম হলো গিয়ে, এখানে সবই সেন্ট্রালাইজ সিস্টেম, মানে কোনো একটা ব্যাংক এর সফটওয়্যারটাকে এর পুরোপুরি কন্ট্রোল করে। সেখানে ম্যানিপুলেশন বা এখানে হ্যাকিং, এই জিনিসগুলো খুব ইজিলি হতে পারে। ওকে, যদিও খুব রেয়ার হয়, বাট এগুলো খুব ইজিলি হতে পারে। সেখানে আমি যদি আপনাকে, ধরুন আমি কাউকে টাকা ট্রান্সফার করতে চাই, সে ধরুন ইউএসএ তে বসে আছে, তো সেখানে আমি ডাইরেক্টলি তাকে টাকা ট্রান্সফার করতে পারবো না। আমি আমার ব্যাংকে পাঠাবো, বা ব্যাংক তারপরে কোনো থার্ড পার্টি সফটওয়্যার, মানে অন্য একটা ব্যাংকিং সিস্টেমকে পাঠাবে, সে আবার তার কাছে পাঠাবে। এরকম করতে করতে আপনার মোটামুটি 2-3 দিন লেগে যায়, মিনিমাম 2-3 দিন লেগে যায়। এবং এর মধ্যে প্রত্যেকটা জায়গায় একটা ট্রানজাকশন চার্জেস রয়েছে। তো এই যে বিভিন্ন মাঝখানে যে মিডলম্যান রয়েছে যারা ব্যাংকিং সিস্টেম, সো এই ব্যাংকিং সিস্টেম গুলোতে এইখানে ট্রানজাকশনের জন্য মানুষের প্রচুর টাকা লস হয়, এবং ব্যাংকিং গুলো এখান থেকে মুনাফা অর্জন করে। তো এরপরে একটা কনসেপ্ট নিয়ে আসে, 2009 একটা কনসেপ্ট আসে, সেটা সতোশি নাকামোটো, এক ভদ্রলোক বা গ্রুপ অফ পিপল, আমি জানি না ঠিক, এবং সেটা এখনো রহস্য। তো তারা একটা কনসেপ্ট নিয়ে আসে, ওকে আমরা একটা ডিজিটাল মানি ক্রিয়েট করব, যেটা হবে পিয়ার টু পিয়ার। মানে আমি যখন ইউএস এর ভদ্রলোকে পাঠাবো, আমি ডাইরেক্টলি তাকে ডিজিটাল মানি পাঠাতে পারবো, এর মধ্যে কোনো থার্ড পার্টি ইন্টারভেনশন থাকবে না। এই কনসেপ্টটা নিয়ে আসে, এবং সেখান থেকে শুরু হয় ক্রিপ্টোকারেন্সির সূচনা। ওকে, সো আমরা জানি এখানে ক্রিপ্টোকারেন্সিতে আমরা জানি বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন, সোলানা, আরো অনেক কিছু রয়েছে। এই ধরনের কারেন্সি গুলো তৈরি হয়। তাহলে এটাকে আমরা যদি ডেফিনেশনে বলি, আমরা বলি ক্রিপ্টোকারেন্সি একটা ডিজিটাল কারেন্সি, যেটা ক্রিপ্টোগ্রাফি দিয়ে, এটা দিয়ে সিকিউর করা থাকে। ক্রিপ্টোগ্রাফি এর একটা ভাস্ট সাবজেক্ট, সো আমি এর পরে নতুন ভিডিও বানাবো যেখানে ক্রিপ্টোগ্রাফি আমরা সহজে ইজিলি বুঝতে পারবো। ক্রিপ্টোগ্রাফি কিছুই না, আমি যে ইনফরমেশনটা পাঠাচ্ছি সেটাকে অন্য একটা রুল দিয়ে বা কিছু রুল অ্যাপ্লাই করে সেটাকে অন্য ফরম্যাটে পাঠানো। ওকে, তো যেটা আপনার অনেক আগে থেকেই চলছিল, যেটা মিলিটারি কমিউনিকেশনের, যখন ইন্টারনেট আবিষ্কার হয়নি বা তার অনেক আগে, 200-300 বছর আগে বা তারও আগে, তখনও মিলিটারি কমিউনিকেশনের জন্য এরকম সিক্রেট কোড ইউজ করা হতো। ধরুন আমি একটা চিঠি পাঠাচ্ছি, তখন এই চিঠির মধ্যে আমি এমন কিছু লিখে দেবো, সেটা সেই ব্যক্তি একমাত্র বুঝতে পারবে। কারণ তার কাছে তার যে যে সমস্ত লেটার গুলো বা যে সমস্ত কোড গুলো লিখে দেবো, তার মিনিংটা তার কাছে আগে থেকে থাকবে। ওকে, তো
তো এই রকমের ক্রিপ্টোগ্রাফি মানে যেটা একটা ভাস্ট সাবজেক্ট, যেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এটা জানাবো। এবং এই যে ক্রিপ্টোকারেন্সিটা তৈরি হয়েছে জাস্ট লাইক ডিজিটাল কারেন্সি, তো সেটাকে এনেবল করার জন্য আর একটা টেকনোলজি দরকার, সেটা হলো গিয়ে ব্লক চেন। এই ব্লক চেনটা হলো গিয়ে এনেবেলার বেসিক্যালি। সো এইটা হলো গিয়ে ব্লক চেন ছাড়া ক্রিপ্টোকারেন্সি এটাকে এক্সিস্ট করে না বেসিক্যালি। সো ব্লক চেন কি হয়, এটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। ডেটাবেস মানে যেখানে ডেটা রাখা হয়। এটা ডিস্ট্রিবিউটেড কেন, এটা অ্যাক্রস দ্য মানে সমস্ত কম্পিউটার, মানে অনেক কম্পিউটার গ্লোবালি এর সাথে যে যেসব কম্পিউটারগুলো কানেক্টেড তাদের মধ্যে ডেটাটা শেয়ারিং অবস্থায় থাকে, বা ফুল কপিটা ওখানে থাকে, মানে ডেটাটা হোল্ড করে। সো ধরুন আমি ট্রানজাকশন করছি একজনের থেকে আরেকজনের, তো সেখানে তো ট্রানজাকশনের কিছু ইনফরমেশন আছে, যে আমার কাছে এত ব্যালেন্স আছে, ওখানে অত ব্যালেন্স আছে, মানে তার কাছে ব্যালেন্স কত আছে, বা তার ওয়ালেটে কত আছে, বা এই ধরনের জিনিসপত্রগুলো যখন ট্রানজাকশন করি তার একটা হিস্ট্রি থাকে, সেই হিস্ট্রিটা ডেটাবেজে রাখা হয়। নইলে তো পরবর্তীকালে আমি জানতে পারবো না যে আমার কত টাকা ছিল বা কত টাকা আমি ট্রান্সফার করেছি। সেই ইনফরমেশন গুলো একটা ডেটাবেজে রাখা হয়, যেটাকে বলে ব্লক চেন ডেটাবেজ, বলে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। ওকে, সো ব্লক চেন নিয়ে আমরা এরপরে এক ভিডিও বানাবো, তাতে আমরা জানবো ব্লক চেন কি এবং এটা কেন ইউজ করা হয় এবং এর ফিউচারটা কি। ওকে, সো তাহলে আমরা এতক্ষণ জানলাম হিস্ট্রি অফ মানি, তারপরে আমরা জানলাম কারেন্ট ব্যাংকিং সিস্টেম এবং তার কি প্রবলেম আছে। এছাড়া জানলাম যে এই ব্যাংকিং সিস্টেম কারেন্ট এটাকে ইমপ্রুভমেন্ট হিসাবে এটাকে কি ব্যবহার করা, কি কোন ধরনের কারেন্সি ইউজ করা হচ্ছে, সেটা হলো গিয়ে ক্রিপ্টোকারেন্সি। এবং ক্রিপ্টোকারেন্সির এনেবলার কি, ব্লক চেন। তো ব্লক চেন টেকনোলজি দিয়ে এটাকে এনেবল করা হয়েছে, এবং এই সম্বন্ধে আমি একটা একটা করে ভিডিও নিয়ে আসবো, খুবই ইন্টারেস্টিং হবে, আপনারা দয়া করে দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমাকে কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। এটা অ্যাওয়ারনেসের জন্যই আমি বানিয়েছি মেইনলি, এটা আপনাদের জন্য খুব বেসিক লেভেল রয়েছে, এর মধ্যে টেকনোলজির কিছু নেই। ওকে, টেকনিক্যালি হাইফাই কিছু কিছু নেই। ধন্যবাদ। Please make sure you subscribe the channel for all future video notifications.